শুভেচ্ছা বাদশাহা দেশের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি ও জলাবদ্ধতা। ভোলায় তলিয়ে গেছে ইলিশা ঘাট, ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠানামা করছে যানবাহন। এবং মেহেরপুরে নানা জটিলতায় চালু করা যাচ্ছে না পৌরসভার নতুন বানানো আধুনিক পানি পরিশোধনাগার। তীব্র সংকটে নাকাল পৌরবাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভোলায় ইলিশা ফেরিঘাট তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠানামা করছে যানবাহন ও মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে যাওয়ায় এভাবে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। অতি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে ফেরির গ্যাংওয়ে ও চলাচলের পথ তলিয়ে যাওয়ায় যাত্রীদের ফেরিতে উঠতে হচ্ছে নৌকায় করে। ৩ দিন ধরে ইলিশা ফেরিঘাট দিয়ে লঞ্চ ও সি ট্রাক বন্ধ থাকায় অনেকেই ঝুঁকি নিয়ে স্পিড বোট ও ট্রলারে চলাচল করছেন। ফেরিতে যাওয়ার মতো ব্যবস্থা নাই, যাত্রীর গ্যাদারিং বেশি, এতে ভোগান্তি। ওপর থেকে আসতেও লঞ্চ বন্ধ। ওয়েদার ভালো দেখা যায়, কিন্তু এরা বলে যে লঞ্চ চলবে না, বন্ধ। লঞ্চ পাইতেছি না, ফেরিও সময় মতন পাইতেছি না, আইসা এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেছি। পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এরই মধ্যে তলিয়ে গেছে অনেক নিচু এলাকা। বিশেষ করে বর্ষাকালীন সবজি ও আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় বিপাকে কৃষকেরা। উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মাছ ধরার ট্রলারগুলো উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নোয়াখালীতে ৩ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে কমছে না ৯ উপজেলা ও পৌর এলাকায় আটকে থাকা পানি। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব ও পানি নিষ্কাশনে খাল ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় এ দুর্ভোগ দেখা দিয়েছে। এদিকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টের পানি কমে বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। মেহেরপুর পৌরসভায় দৈনন্দিন জীবনযাত্রায় প্রয়োজনীয় পানির তীব্র সংকটে নাকাল পৌরবাসী। অথচ পড়ে আছে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক পানি পরিশোধনাগার। নানা জটিলতায় চালু করা যাচ্ছে না সেটি বলছে পৌর কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট। মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন দত্তকে বাড়িতে দৈনন্দিন ব্যবহারের জন্য নলকূপ থেকে তুলতে হয় পানি। বাড়িতে থাকা পৌরসভার লাইনে পানি না থাকলেও বিল দিতে হচ্ছে প্রতি মাসে। দীর্ঘদিনের পানির লাইনের সমস্যা। আমি বিগত 1 বছরের আগে পানি শাখায়, মেহেরপুর পৌরসভায় পানি শাখায় গিয়ে কমপ্লেন দিয়ে এসেছি এবং লাইন কর্তনের কথা বলেছি। তারা লাইন কর্তনও করেনি, পানির কোনো বিকল্প ব্যবস্থাও করেনি। স্থানীয়দের অভিযোগ, 17.5 বর্গ কিলোমিটারের পৌর এলাকায় 9টি ওয়ার্ডের 47,000 বাসিন্দাই কোনো না কোনোভাবে পানি সংকটে ভুগছে। গোসল করার কাজে পানি লাগে, কাপড় কাচার কাজে পানি লাগে। আমাদের পানি খুবই অসুবিধা। দেখলাম যে পানি পাচ্ছি না, লাইন কেটে দিয়েছি। কাটার পরে আমরা মোটর বসাইছি। সংকট নিরসনে 2019 সালে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে আধুনিক পানি পরিশোধনাগার তৈরির কাজ শেষ হয়েছে। তবে নির্মাণের 6 বছর পরও সেটি একবারও ব্যবহার করা হয়নি। পৌরবাসীর অভিযোগ, এতে চালুর আগেই নষ্ট হতে বসেছে সেটি। যে পানির পাম্প, এটা লম্বা সময় বেশ কয়েক বছর থেকেই অচল অবস্থায় পড়ে আছে। আমাদের এই পানি প্ল্যান্টটা চালু হলে আমাদের এই এলাকার যে পানির যে সংকটটা সেটা দূর হয়ে যাবে। পানি সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন বর্তমান প্রশাসক। অ্যাকচুয়াল কারিগরি সমস্যা সেটা হলো এখানে এক্সপার্ট নাই, দক্ষ একজন ওয়াটার সুপার দরকার, সেটা নাই। আজকে বিগত 7-8 বছর যাবত ওয়াটার সুপার নাই।
এই ওয়াটার সুপার না থাকার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমাদের যে নতুন পৌর পানি শোধন প্ল্যান্টটি আছে, এটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় এটা আমরা পুনরায় চালু করব। মেহেরপুর পৌরসভায় প্রতিদিন 12,000 ঘনমিটার পানির চাহিদা, তবে বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র 5,000 ঘনমিটার। মোস্তফা জামাল, মাছরাঙা নিউজ ডেস্ক। সৌদি আরবের খেজুর বাংলাদেশে উৎপাদন করে আলোচনার সৃষ্টি করেছেন এক নারী উদ্যোক্তা। প্রায় 1 বিঘা জমির ওপর তার তৈরি করা এই বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ। অনেকেই নতুন বাগান তৈরির উদ্দেশ্যে কিনে নিয়ে যাচ্ছেন চারাও। যশোর থেকে পাঠানো রিপোর্টার রাহুল রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সৌদি থেকে আনা খেজুর খেয়ে শখের বশে কয়েকটি বীজ মাটিতে রোপণ করেছিলেন নুসরাত জাহান। এখন সেটাই রূপ নিয়েছে একটি খেজুর বাগানে। সেখানে ফল ধরেছে, বিক্রি করা হচ্ছে চারাও। দূর দূরান্ত থেকে সৌদির এই খেজুর দেখতে ছুটে আসছেন সাধারণ মানুষ। আমার ছেলে খুবই আগ্রহী যে দেখবই। আমি সৌদি আরবেও গিয়ে ওই কাঁচা খেজুর খেয়েছি আর কি, সেই এখানে দেখলাম যে একই রকম টেস্ট। ঘটনাটি যশোরের কেশবপুর উপজেলার। বছর 6 আগে কেশবপুর ডিগ্রি কলেজের স্নাতক পড়ুয়া শিক্ষার্থী লিজাকে তার প্রতিবেশী হজ করতে গিয়ে আনা কয়েকটি খেজুর উপহার দিয়েছিলেন। তা খাওয়ার পর তিনি বীজগুলো মাটিতে রোপণ করে দেন। সেখান থেকে গাছ হওয়ার পর গাছগুলো বেড়ে উঠতে থাকলে তিনি ইউটিউব দেখে এর পরিচর্যা করতে শুরু করেন। এখন 1 বিঘা জমিতে রীতিমতো বাগান গড়ে উঠেছে। কয়েক ধরনের খেজুর আমাদের উপহার দেন হজ শেষে বাড়ি ফেরার পরে। তো সেই খেজুরগুলো মূলত খাওয়ার পরে আমরা সেই খেজুরগুলোর বীজ সংগ্রহ করি এবং সেই বীজ থেকে আমরা চারা উৎপাদন শুরু করি। এরই মধ্যে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ খেজুর বাগান দেখতে এসে চারার অর্ডার করছেন। বাগান যদি কেউ করতে চায় তাহলে আমাদের কাছ থেকে চারা নিতে চাইলেও চারা নিতে পারবে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমার এই জমির পিছনের কিছু অংশ ঘাসের জমি, তো এই ঘাসের জমিটাও আপাতত অনেক বক চারা বের হয়েছে, অনেকে নেবে, অর্ডারও দিচ্ছে। বাগান মালিক লিজা জানান, এবছর ভারী বর্ষা ও অভিজ্ঞতা না থাকায় খেজুর ভালোভাবে পাকানো নিয়ে তিনি কিছুটা চিন্তায় পড়েছেন। এ ব্যাপারে উদ্যোক্তা লিজাকে সার্বিক সহযোগিতা করছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। লিজা নামের এক মেয়ে, সে তার জমিতে খেজুরের চাষ করছে, 1 বিঘা জমিতে খেজুর চাষাবাদ করছে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে, এবং আমরা সবসময় তার কার্যক্রম পর্যবেক্ষণ করছি এবং সবসময় তার সাথে আছি। এই খেজুর বাগান এখন এলাকার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সৌদি আরবের খেজুর এদেশে হচ্ছে এ যেন এক বিরল ঘটনা। এখান থেকে উৎপাদিত খেজুর ও চারা বিক্রি করে একদিন তারা স্বাবলম্বী হবেন, এমনটাই প্রত্যাশা লিজা ও তার পরিবারের। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক। যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে বকশিসের নামে চাঁদা তোলার অভিযোগে 60 আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে নতুন আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সাথে প্রত্যাহারের বাইরে থাকা বাকি 103 জন আনসার সদস্যকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গত কয়েকদিন থেকে বন্দরে ট্রাক প্রবেশের সময় বিভিন্ন গেট থেকে বকশিসের নামে টাকা আদায় করে আসছিল আনসার সদস্যরা। বিষয়টি নিয়ে ট্রাক চালকরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে অভিযুক্ত আনসার সদস্যদের প্রত্যাহার শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে দেশের বিভিন্ন জেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে দিনাজপুরের হিলিতে গণঅভ্যুত্থানে শিশু শহীদদের স্মরণে জুলাই কেন্দ্রিক কবিতা, গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র শ্রাবণ বিদ্রোহ পটুয়াখালীতে প্রদর্শন করা হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে এই চলচ্চিত্র প্রদর্শন করা হয়। একইভাবে সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘরে গণঅভ্যুত্থানের গ্রাফিতি ও গোপালগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বিচার বিভাগের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে থেকে মার্চ ফর জাস্টিস পদযাত্রা শুরু করে
শুরু করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শহরের কাউতলি মোড় ঘুরে শেষে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে তারা সভা করেন। খাগড়াছড়িতে একই কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ উপলক্ষে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হয় পদযাত্রা, পরে সমাবেশ করেন তারা। ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সকালে ফেনীর সদর আমলি আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। এতে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 221 আসামিকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানায়, গেল বছরের 4 আগস্ট মহিপালে মাসুম হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারীকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তারাই চার্জশিটে অন্তর্ভুক্ত হয়েছেন। কোনো রাজনৈতিক দল বিবেচনা করা হয়নি। অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশে দিনে দিনে পিছিয়ে যাচ্ছে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা। তাই ব্যবসায়ী বান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা পলায়নের পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। মানুষের মনে এখন জন্ম নিয়েছে নতুন আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। তাই আর প্রতিশ্রুতি নয়, মানুষ চায় বাস্তবায়নের নতুন বাংলাদেশ। আগামী নির্বাচনের আগে সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে পরিকল্পনা করছে তার দল। বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটি নির্বাচিত সরকার, এবং এই কথাগুলো যে আমি বলেছি এগুলোর বাস্তবায়ন সম্ভব একমাত্র একটা নির্বাচিত সরকার যার পেছনে জনসমর্থন থাকে। জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না। আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না। সকলে সবকিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের 77 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 300 থেকে 400 জনকে। এ নিয়ে ওই ঘটনায় মোট 15টি মামলা হলো। এসবে 1252 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা প্রায় 15,000 জনকে আসামি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মামলার আগাম জামিন নিতে এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত সন্ধ্যায় জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের 3 নেতাকর্মী জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সন্ধ্যায় তাদের কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা ডিম ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় তাদের। ঘটনার পর তাদের আটক করে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হলে আধা ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। ফরিদপুরে ব্যাটারি চালিত ইজি বাইক চালককে হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় 5 জনের মৃত্যুদণ্ড ও 1 জনকে 10 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 20,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এই রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। 1 জন পলাতক রয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিকে 10 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 10 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এদিকে নওগাঁয় হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। সরবরাহ কমের অজুহাতে 3 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আদার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। 3 দিন আগে প্রতি কেজি আদা 80 থেকে 100 টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 150 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছে, দেশি আদার সরবরাহ কমে যাওয়ায় আমদানি করা আদা দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছে। গত কয়েকদিন ধরে বাজারে পণ্যটির সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আমদানি বাড়লে আদার দাম কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ও আমনের মধ্যবর্তী সময়ে বাড়তি ফসল হিসেবে আউশের আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। আগামী 2 সপ্তাহের মধ্যেই ফসল ঘরে তুলবেন তারা। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মানান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ জমিতে শোভা পাচ্ছে আউশ ধান। রোপা আমন ধান রোপণের আগে 3 মাসেরও বেশি সময় জমি পতিত থাকে। এসব জমিতে আউশের আবাদ করছেন কৃষকরা। তারা জানান, বৃষ্টিপাত থাকায় আউশ চাষে বাড়তি সেচের প্রয়োজন হয় না, সারও লাগে কম। বিঘা প্রতি 6 থেকে 7 হাজার টাকা খরচে ফসল পাওয়া যাবে 590 থেকে 672 কেজি পর্যন্ত। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলনের আশা তাদের। কানিপতি আমার ধারণা যে 18 মনের মতো আমি পাইতে পারি। বাজার মূল্য ভালো, যার কারণে আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমি লাভবান হইতে পারবো। ভালো বৃষ্টি হয়েছে, শেষ লাগছে না, ভালো হয়েছে, সুন্দর ফসল হয়েছে, সবই ভালো। খরচটা একটু কম হয়ে গেছে। সারের প্রয়োজনও এতটা লাগে না, খুব অল্প পরিচর্যায় খুব অল্প খরচে কৃষক এই ধানটা গড়ে তুলতে পারে। বিয়ার 26, 28, 42, 43, 48, 65, 98 সহ উচ্চ ফলনশীল নতুন নতুন জাত সম্প্রসারণের ফলে জেলায় আউশ আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় 14,639 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে আউশ উৎপাদন লক্ষ্যমাত্রা 43,917 মেট্রিক টন, এবং যদি 36 টাকা কেজি হিসেবে ধানের দাম বিবেচনা করা হয়, তাহলে সেক্ষেত্রে প্রায় 160 কোটি টাকার উপরে কৃষকগণ এই ধান থেকে তার দাম পাবে। চলতি মৌসুমে জেলায় আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 43,917 মেট্রিক টন। মাছরাঙা, নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন অনেকে। ডেঙ্গু সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সবশেষ 24 ঘন্টায় এতে মারা গেছেন 2 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন 278 জন। এ সময়ে চাঁপাইনবাবগঞ্জে 32 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তারা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। মানিকগঞ্জে নতুন করে 12 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 11 জন ডেঙ্গু রোগী। যশোরের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 22 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। নতুন করে যশোরে 9 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া পটুয়াখালীতে 7 ও নোয়াখালীতে 4 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চট্টগ্রামে বেড়ে চলেছে ভাইরাসজনিত রোগ। এর মধ্যে বেশি বাড়ছে চিকনগুনিয়া জ্বর। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামে নতুন করে চিকনগুনিয়ায় আক্রান্ত শনাক্ত হয়েছে 109 জন। সব মিলিয়ে চট্টগ্রামে চিকনগুনিয়ায় শনাক্ত হয়েছে 984 জনের। একই সাথে চট্টগ্রামে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও 23 জনের। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু শনাক্ত হয়েছে 865 জনের। এ সময়ে ডেঙ্গুতে চট্টগ্রামে মৃত হয়েছে 8 জনের। এছাড়া করোনা আক্রান্ত নতুন 2 রোগী সহ চট্টগ্রামে এ বছর করোনা শনাক্ত হয়েছে 227 জনের। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় চাকা ফেটে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল হক। তিনি জানান, নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের 2 কর্মী আহত হন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান রুম্মান নামে এক যুবক। আহত এনামুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি কমানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে বরিশাল নগরীর C&B রোড এলাকায় বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এই কথা বলেন। তিনি জানান, দুদকের মামলার আসামি কিন্তু দুদক ছাড়ে না। যারা ছাড়া পাচ্ছেন তাদের বিরুদ্ধে দুদক আপিলও করছে। দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে সবাই কাজ করলে দুর্নীতি দমন করা সম্ভব। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পরে তিনি বরিশাল সার্কিট হাউসে দুর্নীতি ও হয়রানি মুক্ত নাগরিক সেবা ও সেবার মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন। দুদকত সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান না। আমার প্রতিষ্ঠানে তো দুর্নীতি আছে। আমার প্রথম কাজটা হওয়া উচিত আমার প্রতিষ্ঠানের দুর্নীতি কতটা সম্ভব কমানো। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে কাজ করা যায়। আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে।
পাবনার সাঁথিয়ায় শিক্ষক হয়রানি ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকালে সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনে উপজেলার 2 শতাধিক শিক্ষক অংশ নেন। সেখানে শিক্ষকরা অভিযোগ করেন, সুনির্দিষ্ট প্রমাণসহ দুর্নীতির অভিযোগে সাঁথিয়ার উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নাটোরের বড়াই গ্রামে বদলি করা হয়, অথচ তিনি কর্মস্থল ত্যাগ না করে অভিযোগকারী শিক্ষকদের মিথ্যা বিভাগীয় মামলায় ফাঁসিয়েছেন এবং সম্প্রতি তিনি তাদের অফিসে ডেকে নিয়ে সন্ত্রাসীদের দিয়ে মারপিট করান। বিক্ষুব্ধ শিক্ষকরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও অভিযুক্ত শিক্ষা অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে উপজেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয়। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভারত বাংলাদেশের মানুষের মাঝে সম্পর্ক আরও শক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার। গতকাল বিকেলে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মাঝে অনুষ্ঠিত বৈঠকে তিনি কথা বলেন। তিনি আলোচনার মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ীদের সমস্যা সমাধানের কথা বলেন। C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠক উভয় দেশের দর্শন করে ব্যবসায়ীরা অংশ নেন। চাঁদপুরে আন্তজেলা চোর চক্রের 3 সদস্যকে আটক ও চোরাই 6টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি মোটরসাইকেল সহ চোর চক্রের 2 সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গ্যারেজে অভিযান চালিয়ে 5টি মোটরসাইকেল উদ্ধার সহ গ্যারেজ মালিক আব্দুস সালামকে আটক করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের 7টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে এই অভিযান পরিচালনা করা হয়। এদিকে গতকাল বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জের দলার দরগা বাজারে অভিযান চালিয়ে কৃষকের জন্য বরাদ্দ সার ব্যবসায়ীর নিকট বিক্রির দায়ে এক ডিলারকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার ও র্যাগিং সহ নানা অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে জড়িত 10 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ছাত্রত্ব ও সনদপত্র বাতিল করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির ভিসি ডক্টর আতিয়ার রহমান জানিয়েছেন, 2024 সালের কোটা বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার সহ নানান অভিযোগে 57 শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির রিপোর্টের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি ও জলাবদ্ধতা, ভোলায় তলিয়ে গেছে ইলিশা ঘাট, ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠানামা করছে যানবাহন। মেহেরপুরে নানা জটিলতায় চালু করা যাচ্ছে না পৌরসভার নতুন বানানো আধুনিক পানি পরিশোধনাগার, তীব্র সংকটে নাকাল পৌরবাসী। এবং জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিচার বিভাগের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পদযাত্রা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।